দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা, নিরাপত্তায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, বাসভবনে আগুন, আরও 2 জন নিহত। নেপালে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল, দেশে ফিরতে পারছে না বাংলাদেশের ফুটবলাররা। উৎসব মুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ থাকলেও কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবেই ভোট দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে 8টি কেন্দ্রের 810টি বুথে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রবাদে রয়েছে, সকাল দেখেই নাকি দিনের প্রকৃতি বোঝা যায়। ডাকসু নির্বাচন ঘিরে সকালের এই দীর্ঘ লাইনই বলে দেয় ভোট নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি, যা ভোট গ্রহণের শেষ পর্যন্ত বজায় থাকে। এবারই প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হয়। প্রথমবার যারা ভোট প্রদান করেন তাদের মধ্যে দেখা যায় ভিন্ন রকম উচ্ছ্বাস। কালকে সারা রাত আর কি হিসাব করছি কাকে কাকে ভোট দিব। অনেকেই বাইরে থেকে এসে প্রার্থীরা ভোট চাচ্ছে, যেটা আচরণবিধি লঙ্ঘন সেটাকে বলে, সেটা উচিত নয়। মানে একটা যে ভয়ভীতি কাজ করছিল যে কি হতে পারে, যেহেতু আমি অনাবাসিক, ওই ভয়ভীতিটা আসার পর আমি আর পাই নাই। উৎসবমুখর পরিবেশে আমি নিজেও খুব এক্সাইটেড ভোট দিতে পেরে, যেহেতু আমার প্রথম ভোট, তো সব মিলে আমার কাছে ভালো লাগছে। যতটা আশা নিয়ে ভোট দিলাম ততটা আশা নিয়েই তারা কাজ করবে। যদি এখানে এসে প্রচারণা না চলতো তাহলে আরেকটু ভালো লাগতো, কারণ ভোটে ঢুকার একটু আগে তো কেউ ডিসাইড করে না যে কাকে ভোট দিবে। ফার্স্ট ইয়ারে এসেই আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, আমরা অনেক লাকি। আলাদাভাবে বলতে হয় মার্কেটিং বিভাগের 2023-24 বর্ষের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকীর কথা। শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করে তিনিও হাজির হন ভোট দিতে। আমিও ভোট দিয়ে আসলাম, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি, সুষ্ঠুভাবেই ভোট দিতে পেরেছি। ভোট গ্রহণের প্রথম ঘণ্টাতেই টিএসসি কেন্দ্রে ভোট পড়ে 14%। নির্বাচনের যে পরিস্থিতি দরকার একদম 100% আছে। আমার প্রথম 1 ঘন্টায় অলমোস্ট 14% ভোট কাস্ট হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের বিষয়ে সব প্যানেল থেকে নানা আশ্বাসের পরেও কিছু বিতর্ক দেখা দেয় সকাল থেকেই। বিশেষ করে ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবদুল ইসলাম একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা দেখেছি কিছু বহিরাগত মানুষজন এসেছে, প্রশাসনকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছেন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিশেষ করে স্লিপ পেপার দেওয়া, তো আমি সবাইকে আহ্বান করব, এরকম দোষারোপের রাজনীতি করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি, শিক্ষার্থীরা যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে। বারবার ঘুরে বেড়াচ্ছি, কেন্দ্র টু কেন্দ্র যাচ্ছি, উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমি অনাবাসিক শিক্ষার্থীদেরকে আরও আহ্বান করছি, যে যেখানে যে অবস্থায় আছেন দ্রুত চলে আসেন, এই উৎসবে আপনারা জয়েন করুন। 6 বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের মত প্রকাশ করেছেন প্রায় 40,000 শিক্ষার্থী। ক্যাম্পাসের 8টি কেন্দ্রের 810টি বুথে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল 4টা পর্যন্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদি, ভোট গণনা কত দূর এবং এই ভোট গ্রহণ নিয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। জ্যোতি, ভোট গণনা আসলে চলছে 5টার পর থেকে, কিন্তু বুথগুলো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রের বাইরে একটি করে এলইডি স্ক্রিনে এই ভোট গণনা দেখানো হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ঠিক সামনে। এখানে যদি একটু আশেপাশের পরিবেশটি দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে সাধারণ শিক্ষার্থীরাও কতটা উৎসবমুখর পরিবেশ আসলে এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখছেন এবং তাদের যে ভোট প্রদান করেছেন যে প্রার্থীকে নির্বাচিত করার জন্য, সেই প্রার্থীর ফলাফল জানার জন্য তারা কিন্তু এখানে আসলে অপেক্ষা করছে। এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে আমরা কার্জন হলে একটি অভিযোগ পেয়েছিলাম, সেটি হচ্ছে যে 10 মিনিটের জন্য সেখানকার এলইডি স্ক্রিন অফ ছিল এবং এটি নিয়ে আসলে আমরা কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এবং এছাড়াও সারাদিন জুড়ে কিন্তু ছোটোখাটো কিছু অভিযোগ আমরা আসলে শুনতে পেয়েছি। এবং 5:30টার দিকে এখানে মধুর ক্যান্টিনের ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, সে কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন এবং তার কিছুক্ষণ পরে আমরা
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব রয়েছে সেখানে সেই হল ওটি একটি কেন্দ্র, সেই কেন্দ্রতে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী হামিম সে কিন্তু যে সেখানে অভিযোগ জানিয়েছে এবং সেই অভিযোগটি হচ্ছে যে সাদিক কায়েম নাকি সেই ভোট কেন্দ্রে আসলে প্রবেশ করেছিল এবং এত নিরাপত্তা বা এত সুন্দর পরিস্থিতি তারা গুছিয়ে রাখার পরও আসলে এভাবে করে প্রার্থী ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে আসলে প্রবেশ করে এমনটি তারা আসলে অভিযোগ করে সেখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে এসেছে এবং রিটার্নিং কর্মকর্তা আসলে আশ্বস্ত করেছে যে এই ধরনের ঘটনা যেহেতু ঘটেছে, সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত আসলে জানাবে যে এই আচরণবিধিগুলো যে লঙ্ঘন করা হচ্ছে এগুলোর এগেনস্টে তাদের আসলে কমিশনের কি সিদ্ধান্ত সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এবং যদি যেমনটি বলছিলেন যে এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি প্রার্থী কিন্তু আসলে মনোনয়ন পেয়েছে এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের আসলে একটি ইতিহাস আমরা দেখেছি এবং শুধু প্রার্থী নয়, আমরা কিন্তু ভোটারদের সংখ্যাও দেখেছি। প্রায় 40,000 শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করছেন এবং এই প্রায় 40,000 শিক্ষার্থীর মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ সংখ্যককেই আজকে এই ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হতে দেখেছি এবং তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে পেরে খুশি এবং প্রার্থী যারা রয়েছে তাদের ছোট ছোট আমরা বেশ কিছু অভিযোগ আসলে পেয়েছি, যদিও এই নির্বাচনকে ঘিরে আসলে কোনো প্রশ্নবিদ্ধর কথা আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে জানতে পারিনি। তবে এখন পর্যন্ত ভোট গণনা চলছে, ভোট গণনা শেষ হলে আসলে নির্বাচিত সেই প্রার্থীর নাম আমরা জানতে পারবো। তো যদি এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ। এদিকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তরিকুল। তিনি চ্যানেল এস-এ কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 1:30টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ডাকসু নির্বাচন সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের মডেল হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এই কথা বলেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের টাকা পয়সার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এখনো যে পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম ডেঙ্গু। শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত 1380 জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয় 3 রোহিঙ্গার। স্বস্তির বিষয়, বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় রয়েছে অপরিচ্ছন্ন নালা নর্দমা। বেশিরভাগ সময় পরিত্যক্ত এসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে। এসব পানিতে ঝাঁকে ঝাঁকে মশার বসবাস। এভাবে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। ক্যাম্পগুলোর ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি করে জীবনযাপন করছে রোহিঙ্গারা। পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে, সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, আবার অনেকে সদর উপজেলা রামু ও উখিয়ার হাসপাতালে যাচ্ছেন। ডেঙ্গু
আমরা করা আছে। এবছর আগস্ট মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ৫,১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একটু বৃষ্টি হইলেই পানি জমা হয়, তো পানি পরিষ্কার থেকে শুরু করে এবং গাছপালা অপ্রয়োজনীয় গাছপালা যেগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার রাখি যাতে মশা বাড়তে না পারে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। ব্যবস্থা আছে, সেই হাসপাতাল আছে, ক্যাম্পের মধ্যে অনেক প্রাইমারি হেলথ কেয়ার আছে, হেলথ পোস্ট আছে। আর প্রয়োজনের ক্ষেত্রে তারা উখিয়া টেকনাফের হাসপাতালে যেতে পারে, আরও প্রয়োজন হলে সদর হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিতে পারে। ডেঙ্গু রোগের চিকিৎসায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের আমাদের যে অবস্থা, আমরা রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টোটাল কনফার্ম কেস ছিল আগস্ট পর্যন্ত, এই বর্তমানে আগস্ট পর্যন্ত এই বছরে জুন থেকে আগস্ট পর্যন্ত আমাদের কেস হয়েছে ৫,১৮৫টা। তো বর্তমানে আমরা কেস তেমন পাচ্ছি না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১৪ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ সাক্ষ্য দিয়েছেন একজন ম্যাজিস্ট্রেট ও একজন চিকিৎসক। এই মামলায় এখন পর্যন্ত রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট ৪৪ জনের সাক্ষ্য শেষ হলো। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ। সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী এক পুলিশ কর্মকর্তা। ঢাকার ধামরায়ে চালু হয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট। রবিবার এই প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ গ্রুপ জানায়, জার্মানি থেকে আমদানি করা সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে কাটিং এজ প্রযুক্তিতে নির্মিত এই প্রোডাকশন লাইন দেশের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আশা, এই আধুনিক ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশন লাইন বাংলাদেশের সক্ষমতাকে বিশ্বে নতুনভাবে তুলে ধরবে এবং আগামী দিনে টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো চাকরি মেলা। এতে ৬ শতাধিক নিবন্ধিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী এবং ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজেয় আমির অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। এতে সহায়তা করে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BBDN। আয়োজকরা জানান, এই চাকরি মেলার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও কর্মসংস্থানের সুযোগকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন প্রতিবন্ধী ব্যক্তিরা। সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে যাচ্ছেন। নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ওলি লিখেছেন, চলমান সংকটের সাংবিধানিক সমাধান খুঁজতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণার পর এক ভিডিওতে দেখা যায় KP শর্মা ওলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠেছেন। এর আগে মঙ্গলবার সকাল থেকেই কারফিউ উপেক্ষা করে রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে নেপালের জেনজিরা। হামলা ও আগুন দেওয়া হয় প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিকের বাড়িতে। এছাড়া পার্লামেন্ট ভবন ও একাধিক দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবারও 2 বিক্ষোভকারী নিহত হয়েছে। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। স্থানীয় সময় সোমবার পার্লামেন্টের বেশিরভাগ সদস্য তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দেন। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ক্ষমতা ছাড়তে হবে ফ্রান্সের সরকারকেও। এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। তার লক্ষ্য ছিল সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করা। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে ৩৬৪টি। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন পার্লামেন্ট সদস্য এবং ২৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইরুকে। এর ফলে সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখরো। 2 বছরের কম সময়ের মধ্যে এখন ৫ম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে। বাইরু মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেবেন বলে তার অফিস জানিয়েছে।
নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশে ফিরতে পারছেন না জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা থাকলেও হোটেল থেকে বের হতে পারেনি দল। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডু বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছায় দল। গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে হেভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। আজ নেপালে দশরথ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ, কিন্তু কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় খেলা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা, নিরাপত্তায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, বাসভবনে আগুন, আরও 2 জন নিহত। নেপালে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল, দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের ফুটবলাররা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টা দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।